খানা ইলেকট্রন তো আমি পরপর এরকমই দেবো, কারণ হচ্ছে আমার এখানে পেয়ারিংটা হবে না বলে। আচ্ছা, 5খানা ইলেকট্রনের পরে পরের ইলেকট্রনটা আমার কোথায় যাবে? এদিকে তাকা, এইখানে আমার পরের ইলেকট্রনটা কোথায় যাবে? পরের ইলেকট্রনকে আমি এখানে দেবো না ভাই, এখানে দেবো স্বাভাবিকভাবে, সেটা আমার একই কনসেপ্ট। আমি কি করবো এইবারে, তো এখানে দিলেও পেয়ার করতে হবে, এখানে দিলেও পেয়ার করতে হবে, এখানে দিলেও করতে হবে, এখানে করতে হবে, এখানে দিলেও করতে হবে। তো আমি কোথায় করবো? যেখানে এনার্জি কম সেখানেই। তার মানে দেখ আমার এর তো এনার্জি কম, তাহলে আমার কি হলো এটা T2G4 Eg2, বুঝলি? T2G4 Eg2 ক্লিয়ার। চল পরে একটা D7 D10 অবধি করবো, করে ফেল খাতায় করে ফেল। D7 বাদিকে ছবি এঁকেছিস, ডান দিকে ছবি এঁকেছিস। D7 আমার কি হচ্ছে বল? D7 ডেল্টাও গ্রেটার দেন পি, কি হচ্ছে? ডেল্টাও গ্রেটার দেন পি, ঠিক আছে। D7 ডেল্টাও গ্রেটার দেন পিতে আমার কি হচ্ছে? 7খানা ইলেকট্রন, তাহলে 7খানা ইলেকট্রন আমি কীভাবে দিচ্ছি? 6, তারপরে একটা কোথায় দেবো ভাই? এখানে দেবো, উপরে আর তো কোনো জায়গা নেই। তাহলে আমার কি হচ্ছে? T2G6 Eg1, বোঝা গেছে? হ্যাঁ ভাই বোঝা গেছে। পরেরটা ওদিকে যাই, ওখানে আমার কি আসছে? T2G5 Eg2, এক্স্যাক্টলি T2G5 Eg2। এবার তুই বুঝে বুঝে করছিস। T2G5 Eg2 হয়েছে। পরেরটা D7 শেষ, পরেরটাতে D8 ভাই। এই তিনটে দুটো, পাঁচটার পাঁচটায় 10টা দাগ দিতে তো 4 সেকেন্ডও লাগার কথা না, এই 10টা দাগ দিতে, ঠিক আছে? হয়ে গেছে। D8, পরেরটা D8 আমার কি হবে? বাঁদিকেরটা ডেল্টাও গ্রেটার দেন পি, কি হচ্ছে? ডেল্টাও গ্রেটার দেন পি। T2G6 Eg2, এক্স্যাক্টলি T2G6 Eg2। আর ওদিকে আমার কি হচ্ছে? দেখ T2G6 Eg2ই হচ্ছে। তার মানে বেসিক্যালি এতক্ষণ অবধি দেখ তুই যা যা দেখেছিস 4, 5, 6, 7 এই চারটে কেসেই বেসিক্যালি ডেল্টাও গ্রেটার দেন পি আর ডেল্টাও লেস দেন পিতে দেখ আমার হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন আলাদা। 4, 5, 6, 7 দেখ তোর আমার ডেল্টাও গ্রেটার দেন পি আর ডেল্টাও লেস দেন পিতে আমার ইলেকট্রনিক কনফিগারেশন আলাদা। 1, 2, 3 দেখ আমার সেমই ছিল। ইনফ্যাক্ট দেখ তুই 8, 9, 10 তুই সেমই পাবি। তাহলে তোর পরীক্ষাতে কোশ্চেন আসলে আসে হচ্ছে 4, 5, 6, 7 মধ্যে, ওই চারটে থেকে আসবে। মুখস্থ করে যাবি না কিন্তু, 4-এর জন্য এটা হয়, 5-এর জন্য এটা হয়, 6-এর জন্য এটা হয়, 7-এর জন্য এটা হয়, এটা আমি মুখস্থ করবো না, ঠিক আছে? তাহলে চল D8 আঁকা হয়ে গেছে, T2G6 আমি এঁকেছি, T2G6 দুজনেই সেমই হলো। D8 আঁকা হয়ে গেছে। দেখ ভাই তুই ভালো স্টুডেন্ট, ওই জন্য আমি না বলতে বলতেই তুই D9 D10ও এঁকে ফেলেছিস। D9 আর D10 এঁকে ফেলেছিস। তাহলে D9 এর আমার কি হচ্ছে বল? D9 এর কি হবে? T2G6 Eg3, দুটোই আমার সেমই হচ্ছে, দুটোই আমার সেম। T2G6 Eg3 কনফিডেন্ট না হয় ভাই তুই আপাতত খাতায় আঁকতেই যাচ্ছিস, দুদিকেই দুখানা আঁকলি, ঠিক আছে? T2G6 Eg3 আমার কিন্তু মেন কিন্তু গল্পটা এখানে আছে, কিন্তু এখানে কিন্তু এনার্জি কিন্তু আমার আলাদা আছে, ওই জন্য আমি খাতায় প্রত্যেকটা ছবি আঁকতে যাচ্ছি। ইলেকট্রনিক কনফিগারেশন তো পরের ব্যাপার, আগে তো ভাই এনার্জির গল্প, ঠিক আছে? খাতায় দেখছিস D9 এর ছবি দেখেছিস, D9 বাঁদিক হচ্ছে আমার বড় গ্যাপ, ডান দিকে হচ্ছে আমার ছোটো গ্যাপ। D10 লাস্টেরটাও তুই এঁকে ফেলেছিস, বাঁদিকেরটা বড় গ্যাপ, ডান দিকেরটা ছোটো গ্যাপ। কি হচ্ছে কনফিগারেশন? T2G6 Eg4, আর ওটা কি হলো? T2G6 Eg4ই হবে, জাস্ট আমার এনার্জির কিন্তু ভ্যালুটা আমার আলাদা এখানে। তো যাই হোক, চল আমার আঁকা হয়ে গেছে। তাহলে D1 থেকে D10 আমি প্রত্যেকটার এখানে আঁকলাম, ক্লিয়ার? D1 থেকে D10 প্রত্যেকটা আমার তো আঁকা হয়ে গেছে। ওভারঅল শুধু ব্যারাই সেন্টারের রেসপেক্টে সেম আছে, এ তো লিগ্যান্ডের উপর ডিপেন্ড করবে কোনটা হবে ইলেকট্রনিক কনফিগারেশন। উইকফিল্ডে স্টেবল হতে মানে ওরকম কোনো কথা নেই, স্টেবিলিটি তো আমার আলাদা ব্যাপার। ওরকম কোনো ব্যাপার এই মুহূর্তে আমি রিলেট করতে পারছি না, তুই কোশ্চেনটা কি বলছিস আমি সেটাও বুঝতে পারছি না, ঠিক আছে? হয়ে গেছে এত অবধি? তাহলে চল কোশ্চেন লেখ, ফার্স্ট কোশ্চেন লেখ। রাইট ইলেকট্রনিক কনফিগারেশন of d electrons, write electronic configuration of d electrons for central atom, for central metal. Write electronic configuration of d electrons for central metal in potassium ferrocyanide, in potassium ferrocyanide, in potassium ferrocyanide. শুরু করে দে, এই ধরনের কোশ্চেন তোর আসবে। পটাশিয়াম ফেরোসায়ানাইড বলার সাথে সাথেই ভাই তুই ওর ফর্মুলাটা লিখে ফেললি। পটাশিয়াম ফেরোসায়ানাইড বলার সাথে তুই ফর্মুলা লিখে ফেলেছিস। কি লিখলি ফর্মুলা? কি ফর্মুলা লিখেছিস বল? K4
K4 Fe6 পটাশিয়াম ফেরোসানেট K4 Fe6। আচ্ছা এবার তো নেক্সট কাজ কি, সেন্ট্রাল মেটাল আছে, তোকে যদি এই কোশ্চেনে যদি নাও বলে দিত যে ডি মেটালের ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে, তোর কিন্তু কাজ হতো ভাই ওই মেটালটার ইলেকট্রনিক কনফিগারেশন বার করা, ঠিক আছে। তোকে যদি নাও বলতো যে আমার ইলেকট্রনিক কনফিগারেশন কার লিখতে, সেন্ট্রাল মেটাল যদি নাও মেনশন করে দিত, তাহলে তোর কাজ হতো কি ওই সেন্ট্রাল মেটালের ইলেকট্রনিক কনফিগারেশন বার করা। এই কথাগুলো তুই খাতার মধ্যে তো লিখে রাখিস, ইন ফিউচারে তোর বোর্ড এক্সামের জন্য, তোর সুবিধার জন্য, তোর খাতা, তাই জন্য তুই এই কথাগুলো প্রত্যেকটা লিখে রাখিস। তোকে যদি নাও বলে দিত এটা আমার ভাই সেন্ট্রাল মেটাল, তাও আমি সেন্ট্রাল মেটালেরই বার করতাম। লিখে রেখেছিস কথাগুলো? হ্যাঁ ভাই লিখে রেখেছি, অবভিয়াস লিখে রাখবি, বারবার তো বলার কিছু নেই। তাহলে এখানে আমার ভাই আয়রন হচ্ছে সেন্ট্রাল মেটাল, তাহলে আয়রন যদি আমার সেন্ট্রাল মেটাল হয়, এবার আমি আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশন লিখবো ডি ইলেকট্রনগুলোর জন্য, ঠিক আছে, ডি ইলেকট্রনগুলোর জন্য। তাহলে বল এখানে K4 Fe6-এ আয়রনের কোঅর্ডিনেশন, সরি অক্সিডেশন নাম্বার কত, অক্সিডেশন নাম্বার কত আসছে, কত আসছে অক্সিডেশন নাম্বার, কত আসছে +2, Fe+2। তাহলে Fe+2 নর্মাল ইলেকট্রনিক কনফিগারেশন কী হয়, যেটা তুই ছোটোবেলায় পড়েছিলি, কী হয় বল ইলেকট্রনিক কনফিগারেশন Fe+2 কী হয় বল, Fe+2 4s2 3d4, 4s2 3d4, 4s2 3d6। আমি Fe+2 বলেছি, আমি আর Fe জিজ্ঞেস করিনি, Fe আমি লাস্ট ক্লাসে জিজ্ঞেস করতাম। Feর কী হবে এক্স্যাক্টলি 4s0 3d6, 4s0 3d6 হচ্ছে আমার Fe+2 ইলেকট্রনিক কনফিগারেশন। কীভাবে কী হলো ভাই আমি তোকে আর বলবো না, Fe+2 হচ্ছে আমার 4s0 3d6, ঠিক আছে। তার মানে এইখানে কিন্তু তোকে D6-এর করেসপন্ডিং ওই যে ইলেকট্রনিক কনফিগারেশন আমি তো এতক্ষণ করছিলাম, সেটা তোকে এখানে লিখতে হবে। D6-এর আমার করেসপন্ডিং ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাই আমি D6-এর জন্য কোনটা অ্যাপ্লাই করবো, ডেল্টাও গ্রেটার দ্যান পি না ডেল্টাও লেস দ্যান পি? তুই বল দেখি কোনটা অ্যাপ্লাই করবো D6-এর জন্য, ডেল্টাও গ্রেটার দ্যান পি না ডেল্টাও লেস দ্যান পি, কোনটা অ্যাপ্লাই করবো? ডেল্টাও গ্রেটার দ্যান পি। কেন করছি অ্যাপ্লাই? তার কারণ সায়ানাইড হচ্ছে আমার এখানে স্ট্রং ফিল্ড আছে, তার কারণ আমার এখানে হচ্ছে সায়ানাইড স্ট্রং ফিল্ড, তার মানে আমার স্প্লিটিংটা হবে বেশি, তাহলে আমার এখানে অটোমেটিক্যালি এটা ডেল্টাও গ্রেটার দ্যান পি হয়ে গেল। তাহলে D6-এর করেসপন্ডিং ডেল্টাও গ্রেটার দ্যান পি আমার কী কনফিগারেশন এইমাত্র ঘুরিয়ে বার করেছি, তুই তাহলে সেই অ্যান্সারটা এখানে লিখবি। এটা কিন্তু মুখস্থ করার কোনো জায়গা নেই এই জিনিসগুলো, বুঝতে পারলি? তাহলে আমার অ্যান্সার কী হলো, অ্যান্সার কী হবে বলে ফেল, কী হবে অ্যান্সারটা? T2G6, ঠিক আছে, T2G6 ক্লিয়ার, T2G6 হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু T2G6, এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু 3D6 বা 3D4 ওইসব কিছু কিন্তু নয়। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আজকের ক্লাসে এই কথাটা বললাম, পরে যখন আমি নেক্সট এক্সামে সেম টাইপের কোশ্চেন দেখবো, ম্যাক্সিমাম স্টুডেন্টই দেখবি ওই আয়রনের নর্মাল ইলেকট্রনিক কনফিগারেশন লিখে আসবে। তাহলে আমার অ্যান্সারটা কী হবে, এরকম T2G আর EG টার্মে হবে, দিয়ে কীভাবে করলাম বুঝতে পেরেছি, ঠিক আছে, বোঝা গেছে? তাহলে ডেল্টাও গ্রেটার দ্যান পি, ডেল্টাও লেস দ্যান পি, এই ধরনের কোশ্চেন কিন্তু তোর আসবে। চলো এই ছিল হচ্ছে আমার ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং ফর অক্টাহেড্রাল কমপ্লেক্স। নেক্সট চলে যাওয়া হচ্ছে পরেরটা লেখ। তাহলে এটা ছিল হচ্ছে আমার অক্টাহেড্রাল, পরেরটা বলে টেট্রাহেড্রাল। তাহলে হেডিং দে পরেরটা টেট্রাহেড্রালের জন্য, পরেরটা হেডিং দে টেট্রাহেড্রালের জন্য। আচ্ছা এই অক্টাহেড্রাল থেকে অঙ্ক আসে, কি অঙ্ক আসে পরের দিনের ক্লাসে করবো। তুই বাড়ি গিয়ে ভালো করে আগে কথা বলছিস কেন, বাড়ি গিয়ে আগে ভালো করে এই ডায়াগ্রামটা প্র্যাকটিস করবি বাড়িতে, ঠিক আছে, তারপরে পরের দিনের ক্লাসে অঙ্ক করবো ওইখান থেকে, অক্টাহেড্রাল ওই পার্টটা থেকে। সিএফএসির ক্যালকুলেশন ওটা সোজাই আছে, চাপের কিছু নেই। চল টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল বলতে এই পার্টটা এঁকে ফেল, এই পার্টটা তুই এঁকে ফেল, তোর খাতাতেও আঁকা আছে, তুই খাতা দেখেই আঁকতে পারিস, তোর চাইলে তুই বোর্ড দেখেও আঁকতে পারিস, কিছুই তো আর চেঞ্জ করিনি, যা আছে সব সেমই আছে। আমি তোকে বারবার বলেছি এই ডায়াগ্রামগুলো কিন্তু কনসেপচুয়াল ডায়াগ্রাম, পরীক্ষাতে তো স্টার্ট হবে এইখান থেকে, পরীক্ষাতে তো স্টার্ট হবে এইখান থেকে, পরীক্ষাতে তো স্টার্ট হবে এইখান থেকে, ঠিক আছে। চল তাহলে তোর খাতাতেও আঁকা আছে, তুই খাতা দেখেও আঁকতে পারিস, তুই চাইলে বোর্ড দেখেও আঁকতে পারিস। 2 মিনিট টাইম, বেশি টাইম নিয়ে এটা আঁকার জন্য। হ্যাঁ হ্যাঁ চাইলে লিখতে পারিস। হ্যাঁ চল আঁকা হয়ে গেছে সবার। আচ্ছা এইবারে দেখ টেট্রাহেড্রালের জন্য, টেট্রাহেড্রালের জন্য কোঅর্ডিনেশন নাম্বার কত হয়, টেট্রার জন্য কোঅর্ডিনেশন নাম্বার কত হয় 4, এক্স্যাক্টলি 4 হয়।
তাহলে আগের বার তুই যেভাবে লিখে রেখেছিলি না অক্টাহেড্রালের জন্য কোথাও একটা লিখে রেখেছিলি যে ওই অ্যাপ্রোচেস অ্যালং দ্য অ্যাক্সিস, সিমিলারলি এখানেও তুই ডায়াগ্রাম বাদ দিয়ে অন্য জায়গায় আগের বার যেভাবে অক্টাহেড্রালের জন্য লিখে রেখেছিলি সিমিলারতে লিখে রাখ ইন বিটুইন দ্য অ্যাক্সিস, আর বাকি লেখাটা সেম। আগের বার যেরকম অক্টাহেড্রালের জন্য লিখে রেখেছিলি অ্যালং দ্য অ্যাক্সিস, এবারেও তুই সিমিলার হতে টেট্রাহেড্রালের জন্য ওইরকমই কোনো একটা জায়গায় লিখে রাখছিস, সব জিনিস সেম, জাস্ট আমার কী হবে ইন বিটুইন দ্য অ্যাক্সিস। লিখে রেখেছিস? তাহলে আমার এখানে কি হচ্ছে লিগ্যান্ডগুলো আমার কি বরাবর অ্যাপ্রোচ করবে ইন বিটুইন দ্য অ্যাক্সিস, এই কথাটা তুই লিখে রাখবি অক্টাহেড্রালের মতনই সেম জায়গায় জাস্ট অ্যালং দ্য অ্যাক্সিসের জায়গায় ইন বিটুইন দ্য অ্যাক্সিস। তার মানে এইবার আমার কি হচ্ছে, চল এইবার আমারটা যেখানে হবে হচ্ছে লিগ্যান্ডগুলোকে আমার ভালো করে দেখবি, লিগ্যান্ডগুলো আমার মেটালকে অ্যাপ্রোচ করছে কি ইন বিটুইন দ্য অ্যাক্সিস। যদি আমার ইন বিটুইন দ্য অ্যাক্সিস অ্যাপ্রোচ করে তার মানে এইবার খেলাটা জাস্ট আগেরটার মতন ঘুরে যাবে, আগেরটা ঠিক উল্টো হবে। কেন? ইন বিটুইনটাতে দেখ আমার যে লোবগুলো আছে সেখানে আমার যাবে হচ্ছে এনার্জিগুলো বেড়ে, তাহলে ইন বিটুইন আমার যেগুলো আছে সেগুলোতে আমার যাবে হচ্ছে এনার্জি বেড়ে, আর অ্যালং দ্য অ্যাক্সিসগুলো যাবে হচ্ছে মানে কমে। স্বাভাবিকভাবে আগেরটা ঠিক উল্টো হয়ে গেল, আগেরটা ঠিক উল্টো। তার মানে কি আগেরটা ছিল হচ্ছে আমার কি এখান থেকে দেখ আমি আগেরটা উপরে 2 নিচে 3 করতাম, এবার খেলা গেল ঘুরে, উপরে হচ্ছে আমার কি হচ্ছে ভাই 3, নিচে হচ্ছে আমার 2, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। এই হচ্ছে আমার আগেরটার রেসপেক্টে কেস, মানে মাঝখান দিয়ে আমার ভাই ব্যারাই সেন্টার এরকম চলে গেল, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার স্প্লিটিং। আগের বারে কি হতো উপরে 2 নিচে 3, এবার আমার কি হচ্ছে উপরে 3 নিচে 2, 3 2, ঠিক আছে? তাহলে এটা তোকে মনে রাখতে হবে কোথায় কী হবে, ক্লিয়ার? বুঝলি? তাহলে টেট্রাহেড্রাল আমার এই গল্পটা হয়েছে, জাস্ট আগেরটা ঘুরে গেছে। এবার হচ্ছে কি ইন বিটুইন দ্য অ্যাক্সিস, আগের বারে ছিল কি অ্যালং দ্য অ্যাক্সিস, তাহলে আগেরটা ঠিক উল্টোটা হয়েছে, বুঝলি? ঠিক আছে, চল মার্ক করে রাখি কোনটা কি। এটা হচ্ছে আমার কি ডিএক্স ওয়াই, ডিএক্স জেড আর ডিওয়াইজেড, এই তিনখানা। আর এখানে আমার কি হলো ভাই ডিজেড স্কোয়ার আর ডিএক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এত অব্দি বুঝলি? হ্যাঁ ভাই বুঝলি না, আমাদের মতন কিছুই নেই, হয়ে গেছে এত অব্দি? চল আচ্ছা দেখ এখানেও এই যে ভাই স্প্লিটিংয়ের ফলে যে এনার্জির গ্যাপটা আমি পাচ্ছি এটাকে আমার কি বলে, এটাকে আমার সিএফএসি বলে, এটাও সিএফএসি হবে। সিএফএসি সবার, এটা কার সিএফএসি? এটা হচ্ছে আমার সিএফএসি ফর টেট্রাহেড্রাল স্প্লিটিং। এটা আমার কি হচ্ছে সিএফএসি ফর টেট্রাহেড্রাল স্প্লিটিং, সিএফএসি ফর টেট্রাহেড্রাল স্প্লিটিং। এটাকে আমার কি দিয়ে রিপ্রেজেন্ট করে দেখ, এটা হচ্ছে আমার ডেল দিয়ে রিপ্রেজেন্ট করবো স্বাভাবিকভাবে, ডেল মানে হচ্ছে সিএফএসি, আর আগেটা ছিল অক্টাহেড্রাল ওই জন্য ও দিয়ে, এটা হচ্ছে টেট্রাহেড্রাল মানে টি দিয়ে, ঠিক আছে? ডেল ও, আগেটা ছিল ডেল্টা ও, এটা হচ্ছে আমার ডেল্টা টি। তাহলে আমার এটা কি সিএফএসি ফর টেট্রাহেড্রাল স্প্লিটিং ডেল্টা টি, ক্লিয়ার? সিএফএসি ফর টেট্রাহেড্রাল স্প্লিটিং ডেল্টা টি, হয়ে গেছে? গেছিস? আগেটা ছিল ডেল্টা ও, এটা আমার কি হচ্ছে ডেল্টা টি, এটা আমার কি হলো ডেল্টা টি, হয়ে গেছে? চল এই যে হচ্ছে আমার ডেল্টা টি, ভালো করে দেখবি, জাস্ট একটা টার্ম আমি লিখে রাখি, যদি এখান থেকে তোর কোনো কোশ্চেন আসে না। লিখেছিস? ডেল্টা টি লিখেছিস? আচ্ছা জাস্ট এটা লিখে রাখতে পারিস। দেখ অক্টাহেড্রালের জন্য ভাই আমার ওই দুখানা সেট অফ অরবিটালকে কি বলতাম টি টু জি, তাই তো? এখানে আমার কি বলবে, এই দুখানা সেটকে বলবে হচ্ছে টি টু, সরি ভাই ওটা বলতাম ইজি, এটা আমার শুধু হবে হচ্ছে ই, নিচে আর জি আর আসবে না, এগুলো গ্রুপ থিওরি থেকে আসে, ঠিক আছে? তাহলে টেট্রাহেড্রাল হলে আমার এটা সিম্পলি হয়ে যাবে ই, আর এটা কী হবে জাস্ট টি টু, এটা আমার কী হচ্ছে তো জাস্ট সিম্পলি টি টু, এটা টি টু জি আর আমার থাকবে না, ঠিক আছে? ওই ব্যাচে এই কথাটা বলা হয়নি, ক্লিয়ার? লিখে রেখেছি এত অবধি? হয়েছে? তাহলে আমার অক্টাহেড্রালের জন্য আমার কী হতো, অক্টাহেড্রালের জন্য আমার হতো ভাই টি টু জি আর ইজি, আর টেট্রাহেড্রালে আমার কী হবে, টেট্রাহেড্রাল হবে হচ্ছে টি টু আর ই, ক্লিয়ার? বুঝলি? চল তাহলে এখন এই ভাই টেট্রাহেড্রালের জন্য আমি ভাই সিএফএসির ভ্যালু পাচ্ছি, আমি অক্টাহেড্রালের জন্য আমি সিএফএসির ভ্যালু পাবো। তাহলে এই টেট্রাহেড্রালের সিএফএসি না অক্টাহেড্রালের সিএফএসি, কার ভ্যালু বেশি কার ভ্যালু কম, এই ইকুয়েশনটা তোকে মনে রাখতে হবে, জাস্ট ভ্যালুটা লিখে রাখ। চল লেখ ডেল্টা টি ইকুয়ালস টু 4/9 ডেল্টা ও, এটা তুই বক্স করে রাখ, এখান থেকে তোর কোশ্চেন আসবে। ডেল্টা টি ইকুয়ালস টু 4/9 ডেল্টা ও, তাহলে বলতে কি কার ভ্যালু বেশি হলো, ডেল্টা টি না ডেল্টা ও? 2 সেকেন্ড টাইম, কার ভ্যালু বেশি ডেল্টা টি না ডেল্টা ও? ডেল্টা ও, ডেল্টা 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 ও, ঠিক আছে? ডেল্টা ওর ভ্যালু বেশি স্বাভাবিক হবে, তাহলে ডেল্টা টি গ্রেটার দ্যান 4/9 ইকুয়ালস টু 4/9 ডেল্টা ও, ঠিক আছে? ডেল্টা টি ইকুয়ালস টু 4/9 ডেল্টা ও। ক্যালকুলেশন কোথা থেকে আসছে? কোয়ান্টাম থেকে আসছে, ওগুলো আমার তোর পার্ট নয়। ডেল্টা টি ইকুয়ালস টু 4/9 ডেল্টা ও লিখে রেখেছিস? তাহলে তোকে এখান থেকে অঙ্ক দেবে, তোকে ডেল্টা ওর ভ্যালু বলে দেবে, তোকে বার করতে হবে ডেল্টা টির ভ্যালু, ক্লিয়ার? বুঝলি? চল এই ছিল হচ্ছে আমার টেট্রাহেড্রাল স্প্লিটিং। তাহলে আমার তো সিলেবাসে এটাই আছে, টেট্রাহেড্রাল অবধি আছে। চল আমি তুই পরেরটাও করে রাখি, যখন টেট্রাহেড্রাল করলাম আমি তুই পরেরটাও করে রাখছি। পরেরটা লেখ স্কোয়ার প্ল্যানার। স্কোয়ার প্ল্যানার, স্কোয়ার প্ল্যানার বলে তুই কোন ছবিটা আঁকবি? দেখ তোকে আর কিছু লিখতে হবে না, ঠিক আছে? আর কিছু লিখতে হবে না। স্কোয়ার প্ল্যানার বলে তুই আঁকবি হচ্ছে এই ছবিটা, তোকে এই যে এইসব আর লিখতে হবে না, ঠিক আছে? লেখাগুলো তুই লিখছিস না, তুই সিম্পলি ওই যে ভাই
অক্টাহেড্রালের জন্য যে ডায়াগ্রামটা এঁকেছিল ওটা এঁকে ফেল, এটা জাস্ট এঁকে ফেল, এটা জাস্ট এঁকে ফেল, কোনো কিছু তোকে মার্ক করতে হবে না, কারণ এটা তো সিলেবাসে নেই স্কোয়ার প্ল্যানার। দুটো যখন পড়লাম এটাও পড়ে রাখছি, কোনটা সিলেবাসে নেই কোনটা সিলেবাস আছে এগুলো আমি বলি, তুই খাতার মধ্যে সেগুলো মেনশনও করে রাখিস তোর খাতা, যাতে তুই পরবর্তীকালে বুঝতে পারবি সেই জন্য। ঠিক আছে, তাহলে হচ্ছে আমার স্কোয়ার প্ল্যানার এত অব্দি আঁকা হয়ে গেছে। আমি জাস্ট কোনো কিছু তোকে মার্ক করতে হবে না, কোনো কিছু নিচে লিখতে হবে না, জাস্ট আমি সিম্পলি এই জিনিসটা এঁকে রাখলাম। অক্টাহেড্রাল অব্দি আমার আঁকা আছে, ঠিক আছে এঁকেছিস? আচ্ছা, অক্টাহেড্রাল অব্দি আঁকার পরে আঁকা হয়ে গেছে সবার, অক্টাহেড্রাল অব্দি আঁকার পরে চল আমি একটুখানি এই যে ভাই 5খানা সেট অফ অরবিটাল পেয়েছি এদের একটু নামটা মার্ক করে রাখি। এটা হচ্ছে ডিজেড স্কোয়ার, এটা হচ্ছে আমার ডিএক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে আমার ডিএক্স ওয়াই, ডিএক্স জেড, ডি ওয়াই কে থাকলো বলে ওয়াই জেড, এত অব্দি আমার হয়েছে। ঠিক আছে, হয়ে গেছে আঁকা। চল দেখ অক্টাহেড্রাল আর স্কোয়ার প্ল্যানার, অক্টাহেড্রাল আর স্কোয়ার প্ল্যানার, এখানে আর স্কোয়ার প্ল্যানার ইন বিটুইন দ্য অ্যাক্সিস সব কিছু তোকে করতে হবে না। বেসিক্যালি অক্টাহেড্রাল থেকে স্কোয়ার প্ল্যানার আমি তুই কীভাবে পাই, দেখ এইটা হচ্ছে আমার অক্টাহেড্রালের জিওমেট্রি, যেটা আমি তুই ক্লাস 11-এ কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে দেখেছিলাম, ক্লাস 11-এ অক্টাহেড্রালের জিওমেট্রি, এটা হচ্ছে আমার অক্টাহেড্রালের জিওমেট্রি। অক্টাহেড্রাল হচ্ছে আমার এটা অক্টাহেড্রাল, ঠিক আছে। বেসিক্যালি স্কোয়ার প্ল্যানার কোনটা, স্কোয়ার প্ল্যানার হচ্ছে আমার এইটা, এইটা হচ্ছে আমার স্কোয়ার প্ল্যানার, একটা স্কোয়ার বেসিক্যালি, এটা হচ্ছে আমার একটা স্কোয়ার, আর পুরো স্ট্রাকচার আমার প্ল্যানার স্ট্রাকচার, ঠিক আছে। এই বোর্ডের প্ল্যানে রাখলাম, মাঝখানে ধর মেটাল আছে, 4টে কোনায় আমার 4টে লিগ্যান্ড ধর লেগে আছে, এটা হচ্ছে আমার স্কোয়ার প্ল্যানার, একদম সুন্দর স্কোয়ার প্ল্যানার। তুই দেখ অক্টাহেড্রাল থেকে স্কোয়ার প্ল্যানার আমি কীভাবে যেতে পারি, অক্টাহেড্রাল থেকে স্কোয়ার প্ল্যানার দেখ আমি এইভাবে যেতে পারি। এটা হচ্ছে আমার অক্টাহেড্রাল ছিল, দেখ আমি অক্টাহেড্রালের এই দুখানা দেখ উল্টো দিকে যে দুটো লিগ্যান্ড আছে, দেখ আমি যদি এদেরকে এরকম বার করে দিই, এটা ধর আমার বেরিয়ে গেল, এটা ধর আমার বেরিয়ে গেছে উল্টো দিকের অ্যালং দ্য অ্যাক্সিস আমার বেরিয়ে গেছে, তাহলে আমি দেখ এটা স্কোয়ার প্ল্যানার পেয়ে যাবো। তার মানে আমি অক্টাহেড্রাল থেকে কিন্তু আমি স্কোয়ার প্ল্যানার যেতে পারি কীভাবে, অ্যালং দ্য অ্যাক্সিস যদি আমার দুখানা লিগ্যান্ড বেরিয়ে চলে যায়, তাহলে আমি কিন্তু অক্টাহেড্রাল থেকে আমি স্কোয়ার প্ল্যানার চলে যেতে পারবো। তার মানে অক্টাহেড্রালের ডায়াগ্রাম থেকে কিন্তু আমি এবার স্কোয়ার প্ল্যানার ডায়াগ্রামে যেতে পারি, ঠিক আছে। তাহলে স্কোয়ার প্ল্যানার ডায়াগ্রামের জন্য প্রথম থেকে আর আসতে হচ্ছে না, এখান থেকে আমি আসতে পারবো। তুই ভালো করে দেখ এবারে কোন অ্যাক্সিস বরাবর, সেটা আইপিএসের একটা কনভেনশন আছে, সেটা আমি তুই ভাববো কার কথা, আমি ভাববো যে ডিজেড স্কোয়ার, মানে জেড অ্যাক্সিস বরাবর, ডিজেড স্কোয়ার না, আমার এই বেরিয়ে যাওয়ার পার্টটা কোথায় হবে, বেরিয়ে যাওয়ার পার্টটা হচ্ছে আমার অ্যালং দ্য জেড অ্যাক্সিস, ঠিক আছে। তাহলে আমার বেরিয়ে যাওয়ার পার্টটা কোথায় হচ্ছে অ্যালং দ্য জেড অ্যাক্সিস। চল আমি এখানেই আসছি, দেখতে পাচ্ছিস দূর থেকে, তাহলে এটা হচ্ছে সাপোজ আমার জেড অ্যাক্সিস, ঠিক আছে। জেড বরাবর ধর আমার এটা বেরিয়ে যাচ্ছে, তুই ভাব তাহলে জেড বরাবর আমার যদি কেউ বেরিয়ে চলে যায়, জেড বরাবর আমার লিগ্যান্ডগুলো বেরিয়ে চলে যাচ্ছে, জেড অ্যাক্সিস বরাবর আমার লিগ্যান্ডগুলো যদি বেরিয়ে চলে যায়, তাহলে আমার ভাই জেড অ্যাক্সিস বরাবর যে লিগ্যান্ডগুলো আছে বা যে অরবিটালগুলো আছে ওদের মধ্যে রিপালশন যাবে কবে, স্বাভাবিকভাবেই, কারণ জেড বরাবর ওরা দূরে চলে যাচ্ছে, দূরে যদি চলে যায় তাহলে যার মধ্যে আমার জেড আছে সেগুলোর হচ্ছে আমার কী হবে, ভ্যালু যাবে কার, রিপালশনের ভ্যালু কমে গেল, তার মানে স্টেবিলিটি যাবে বেড়ে, স্বাভাবিকভাবেই রিপালশনের ভ্যালু কমে যাচ্ছে, রিপালশনের ভ্যালু কমে গেলে আমার এনার্জি ভ্যালুও কমেই যাবে স্বাভাবিকভাবে, কারণ রিপালশন যত বাড়বে তত আমার এনার্জি বেশি হয়। তাহলে কি বুঝলাম ভাই, জেড বরাবর যেগুলো আছে সেই অ্যাক্সিস বরাবর আমার লিগ্যান্ডগুলো বেরিয়ে চলে গেছে, যদি বেরিয়ে চলে যায় তাহলে আমার কী হবে, যার মধ্যে জেড আছে সেগুলোর এনার্জি আমার কমে যাবে, কারণ স্টেবিলিটি বেড়ে যাচ্ছে। তাহলে এখন প্রশ্ন আছে, এটা যদি আমার জেড হয় তাহলে এটা আমার কি এক্স আর এটা সাপোজ ওয়াই, তার মানে এক্স ওয়াই প্লেনে তখন তাহলে কী হচ্ছে, চল দেখা যাক এক্স ওয়াই প্লেনে তখন কী হচ্ছে। এক্স ওয়াই, এটা আমার এক্স ওয়াই প্লেন, আমি যে প্লেনটা গেছি এটা আমার এক্স ওয়াই প্লেন, জেড অ্যাক্সিস বরাবর বেরিয়ে চলে গেছে, তাহলে এক্স ওয়াই প্লেনে এফেক্টটা কী পড়বে আমি তুই সেটা দেখবো। এটার জন্য আমি তুই বেসিক্যালি বাড়ির সিম্পল কনসেপ্ট অ্যাপ্লাই করছি। কোন কনসেপ্ট, তুই ধর বাড়িতে লুচি খাস, ঠিক আছে, লুচি খাওয়ার সময় ধর তুই যে ময়দা মেখেছিস, সাপোজ এটা হচ্ছে তোর এই ময়দাটা আছে, ওকে, তুই দেখ এটাকে, তুই যে এই জিনিসটাকে তুই যদি দেখ জেড অ্যাক্সিস বরাবর টানিস, তাহলে এটা দেখ এক্স ওয়াই অ্যাক্সিস বরাবর কিন্তু কাছাকাছি চলে আসবে। তুই যদি এটাকে দেখ জেড অ্যাক্সিস বরাবর এইভাবে টানিস, তুই দেখবি এটা এই বরাবর কিন্তু কাছাকাছি আসবে। তার মানে আমি এটাকে সিম্পলি একইভাবে এটা আমি ইলেকট্রন ক্লাউড হিসেবে যদি কনসিডার করি, দেখ জেড অ্যাক্সিস বরাবর যদি আমি এরকম দূরে পাঠিয়ে দিই, তাহলে কিন্তু এক্স ওয়াই বরাবর কাছাকাছি চলে আসছে, তার মানে যার মধ্যে আমার এক্স আর ওয়াই আছে ওগুলো কিন্তু আমার কাছাকাছি চলে আসলো, কাছাকাছি আসার ফলে কী হবে, ওদের মধ্যে কিন্তু আমার রিপালশন বেড়ে যাবে। তার মানে যেগুলোর মধ্যে আমার ভাই জেড ছিল সেগুলোর তো আমার স্টেবিলিটি আছে বেড়ে, এনার্জি যাবে কমে, আর যার মধ্যে আমার এক্স আর ওয়াই আছে সেগুলোর কিন্তু আমার যাবে এনার্জি বেড়ে। তারপরে ডায়াগ্রামটা আমার তার ফলে কী হয়ে যাচ্ছে, ডায়াগ্রামটা আমার হয়ে যাচ্ছে এরকম, দেখ জেড যেটার মধ্যে আছে সেটা হচ্ছে আমার কমে যাবে, জেড যেটা আছে সেটা কমে যাবে, এক্স ওয়াই যার মধ্যে আছে সেটা আমার বেড়ে গেছে। এখানেও সিমিলারলি এক্স ওয়াই একটার মধ্যে আছে, এক্স ওয়াই বেড়ে গিয়ে ভাই এটাকে ক্রস করে যাবে, এক্স ওয়াই বেড়ে গিয়ে আমার এটাকে যাবে ক্রস করে, আর এখানে আমার কী হবে, এক্স জেড ওয়াই জেড এগুলোর মধ্যে জেড আছে, তার মানে আমার এর যাবে হচ্ছে কমে। তাহলে এই যে আমি আলটিমেটলি যে ডায়াগ্রামটা পেয়েছি এই এক্সট্রিম রাইট সাইডে, এইটা হচ্ছে আমার স্কোয়ার প্ল্যানারের ডায়াগ্রাম, এইটা হচ্ছে আমার স্কোয়ার প্ল্যানারের ডায়াগ্রাম, এই আলটিমেটলি আমি যেটা পেলাম এটা হচ্ছে আমার স্কোয়ার প্ল্যানারের ডায়াগ্রাম। তাহলে কোনটার মধ্যে এখানে কে থাকলো আমি লিখে রাখতে পারি, এটার মধ্যে থাকলো কি ডি
এক্স ওয়াই হচ্ছে আমার চলে গেল এটা, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার চলে গেল হচ্ছে আমার এটা, ডি জেড স্কোয়ার আমার চলে গেল হচ্ছে এটা, ডি এক্স জেড আর ডি ওয়াই জেড চলে গেল হচ্ছে আমার এটা। ঠিক আছে, তাহলে ওয়েলকাম টু ক্লাস 11-12 লেভেল সায়েন্স। ঠিক আছে, চল তাহলে এই হচ্ছে আমার স্প্লিটিং, এই হচ্ছে আমার স্কোয়ার প্ল্যানার স্প্লিটিং, এই হচ্ছে আমার ভাই কোথায় কী হলো বুঝতে পারছি। এগুলো তো যেই বা নিটে স্বাভাবিকভাবেই আছে এই জিনিসগুলো। ঠিক আছে, স্কোয়ার প্ল্যানার পার্টও আছে। এখন দেখ এই সিমিলারলি এই যে স্কোয়ার প্ল্যানার যে আমি স্প্লিটিংটা আমি তুই এঁকেছি, এই স্কোয়ার প্ল্যানার স্প্লিটিংটার ফলে এখান থেকে এই নিচ অবধি এই যে গ্যাপটা, এটাকে আমি কী বলবো, সিএফএসি ফর স্কোয়ার প্ল্যানার। এটাকে কী দিয়ে রিপ্রেজেন্ট করে, ডেল্টা এস, ডেল্টা নিচে এস। ঠিক আছে, বুঝলি? এটা হচ্ছে আমার স্কোয়ার প্ল্যানার সিএফএসি হবে, এটা হচ্ছে আমার কী হবে, স্কোয়ার প্ল্যানারের সিএফএসি হবে। উপর থেকে নিচে অবধি আমি গ্যাপটা পাচ্ছি, স্কোয়ার প্ল্যানারের সিএফএসি। বুঝলি? তুই আমাকে বল স্কোয়ার প্ল্যানারের সিএফএসি না অক্টাহেড্রালের সিএফএসি, কার ভ্যালুটা বেশি? স্কোয়ার প্ল্যানারের সিএফএসি নাকি অক্টাহেড্রালের সিএফএসি, কার বেশি? অবভিয়াসলি স্কোয়ার প্ল্যানারের ভ্যালুটা আমার বেশি। অক্টাহেড্রাল হচ্ছে আমার এটুকু, আর কিছুক্ষণ আগে বলেছি আমি অক্টাহেড্রাল আমার গ্রেটার দ্যান টেট্রাহেড্রাল হয়, তার মানে আমার স্কোয়ার প্ল্যানারের সিএফএসি সবচেয়ে বেশি। তারপর আমার কি আসছে, তাহলে ডেল্টা এস গ্রেটার দ্যান ডেল্টা ও গ্রেটার দ্যান হচ্ছে আমার ডেল্টা টি। এই হচ্ছে আমার আলটিমেট রিলেশন, স্কোয়ার প্ল্যানারের সিএফএসি সবচেয়ে বেশি, তারপর হচ্ছে ডেল্টা ও, তারপর হচ্ছে আমার ডেল্টা টি। বুঝলি? ক্লিয়ার? বোঝা গেছে? বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমার তোর ক্রিস্টাল ফিল্ড থিওরি। এই ক্রিস্টাল ফিল্ড থিওরি বুঝতে পেরেছিস? তাহলে এই ছিল হচ্ছে আমার তোর ক্রিস্টাল ফিল্ড থিওরি। তোর পরীক্ষাতে আবার কি কোশ্চেন করবে, তোর পরীক্ষাতে কোশ্চেন করবে হচ্ছে এক্সপ্লেন ক্রিস্টাল ফিল্ড ডায়াগ্রাম ফর অক্টাহেড্রাল কমপ্লেক্স। বুঝতে পেরেছিস? তো তখন কোথা থেকে স্টার্ট করবো, কোথা থেকে স্টার্ট করবো, কী অ্যান্সার লিখবো আমি আজকে পাঠিয়ে দেবো। এই ডায়াগ্রামটা তোকে আঁকতে হবে, এই রেসপেক্টে তোকে বলতে হবে। বুঝলি? বোঝা গেল? ক্লিয়ার? চল এইবারে দেখ, এই যে ভাই ডায়াগ্রামটা আমি তুই পড়েছি, ভালো করে দেখবি, তুই স্কোয়ার প্ল্যানার ভুলে যা, তুই অক্টাহেড্রালের দিকে তাকা। এটা হয়ে গেছে সবার আঁকা, এঁকেছিলি? এঁকেছিস? চল এটা আমি মুছে দিচ্ছি। আচ্ছা কথা বলিস না, দেখ লাস্ট ক্লাসে আমি তুই যখন পড়েছিলাম হচ্ছে হাইব্রিডাইজেশন পড়ার সময় সাপোজ আমি তোকে বললাম ভাই K4 এফিসিয়েন্ট 6, K4 এফিসিয়েন্ট 6 বার কর, আগের দিনের ক্লাসে বার কর, K4 এফিসিয়েন্ট 6 আগের দিনের ক্লাসে করেছিলাম, বা এফিসিয়েন্ট 6 4 মাইনাসের হাইব্রিডেশন আগের ক্লাসে করেছিলাম, বার কর। এফিসিয়েন্ট 6 4 মাইনাসের হাইব্রিডেশন লাস্ট ক্লাসে করেছি, এফিসিয়েন্ট 6 4 মাইনাসের হাইব্রিডেশন করেছি, বার করেছিস? খাতার মধ্যে বার করা হয়ে গেছে। এফিসিয়েন্ট 6 4 মাইনাসে আয়রনের অক্সিডেশন নাম্বার কত এসেছিল? +2। এক্স্যাক্টলি আয়রনের অক্সিডেশন নাম্বার এসেছে +2। লাস্ট ক্লাসে দেখ আমি তুই এটাকে এইভাবে খেলতাম না ভাই, আয়রনের অক্সিডেশন নাম্বার হচ্ছে আমার +2 হয়েছে, তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন আমার কী হবে, Fe+2 ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে বল, খাতা না দেখে বল? 3d6, এক্স্যাক্টলি 3d6, আর ওটা মাঝখানে ওটা পিছনে 4s পড়ে আছে, 3d6, খুব ভালো কথা। তারপরে দেখ আমার কি হচ্ছে ভাই, তারপরে যেটা হচ্ছে মনে আছে, সায়ানাইড স্ট্রং ফিল্ড বলে আমি তুই কী করতাম, তারপরে সায়ানাইড স্ট্রং ফিল্ড বলে কী করতাম বল, পেয়ারিং করতাম। তার মানে এই ইলেকট্রনকে পাঠাতাম দেখ এখানে, এই ইলেকট্রনকে পাঠাতাম হচ্ছে এখানে, পড়েছিলাম না লাস্ট ক্লাসে এত অবধি? এই জিনিসটা কোথা থেকে এসছে দেখ, এসছে হচ্ছে বেসিক্যালি এইখান থেকে, ভালো করে দেখা। এটা হচ্ছে আমার অক্টাহেড্রালের জন্য, অক্টাহেড্রালের জন্য আমার আঁকা আছে এটা পাশেই, অক্টাহেড্রালের জন্য সায়ানাইড আমার স্ট্রং ফিল্ড মানে আমার কি ভাই, ডেল্টা ও গ্রেটার দ্যান পি। দেখ ডেল্টা ও গ্রেটার দ্যান যদি আমার পি হয়, তাহলে D6কে আমি কীভাবে আঁকতাম, 1 2 3, পেয়ারিং আমার কম, তার মানে পেয়ারিং করে দেবো, দেখ 6, দেখেছিস? ডি এর মধ্যে পরপর 3টে ভর্তি আর 2টো ফাঁকা, ডি এর মধ্যে পরপর 3টে ভর্তি আর 2টো ফাঁকা। দেখ এই জিনিসটা আমি তুই সিএফটিতে করেছিলাম, এই সিএফটিটাকে আমি তুই ওখানে ওইভাবে অ্যাপ্লাই করে দিতাম পেয়ারিং বলে, বুঝতে পেরেছিস? তাহলে আমার এই জিনিসটাকে দেখ 3খানা ভর্তি 2খানা ফাঁকা, এটাকে আমি ওইভাবে অ্যাপ্লাই করতাম, বোঝা গেল? ঠিক আছে, তো যাই হোক চলে, এই ছিল হচ্ছে আমার সিএফটির পার্ট। তাহলে এখান থেকে সিএফটি থেকে কোশ্চেন আসবে, বাড়িকে ভালো করে প্র্যাকটিস করে আসবে, কারণ পরের দিন এখান থেকে অঙ্ক করবো। অঙ্ক মানে এমন কিছু বিশাল অঙ্ক নয়। চলো এইবারে তুই বার করবি হচ্ছে লাস্ট উইকে যে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম, অনেকগুলো হোমওয়ার্ক দিয়েছিলাম, 1 উইক টাইম পেয়েছিলি, কোনো এক্সকিউজ নেই তোর তরফ থেকে, কারণ 1 উইক 1 সপ্তাহ প্রচুর টাইম, ওই কটা মাত্র কোশ্চেন করার জন্য। তার মধ্যে আবার 4খানা কোশ্চেন ছিল রিপিট, 2খানা কোশ্চেন ক্লাসে করানো, এরকমও ছিল ওর মধ্যে। ঠিক আছে, চল বার কর। বার করে ফেল হোমওয়ার্কগুলো।